গত 10 তারিখে মহামান্য রাজ্যপাল যে বাজেট ভাষণ রেখেছেন এবং এটার উপরে ট্রেজারি ব্রাঞ্চের তরফ থেকে মাননীয় সংসদীয় মন্ত্রী নানা যুক্তির অবতারণ করে এই ভাষণের সপক্ষে তিনি জোরালোভাবে তার বক্তব্য এখানে উপস্থিত করেছেন এবং মাননীয়া চিফ হুইপ, সরকারি চিফ হুইপ, তিনি একে সমর্থন করেছেন। স্যার, ব্যক্তিগতভাবে মাননীয় রাজ্যপাল, তিনি সাংবিধানিক প্রধান, আমাদের এই বিধানসভাতে প্রথম বক্তব্য রেখেছেন শ্রী ইন্দ্র সেনা একদিন আল্লু মহোদয়। ব্যক্তিগতভাবে তার প্রতি আমাদের কোনো দেশ বা অশ্রদ্ধা নেই, শ্রদ্ধাই জানাচ্ছি। তিনি চেষ্টা করেছেন ভাঙ্গা ভাঙ্গা ভাষাতে হলেও বাংলা, ককবরক, হিন্দি, ইংরাজিতে আপ্রাণ চেষ্টা করেছেন সরকারি বক্তব্যকে উপস্থিত করার জন্য। যদি তার যে ভাষণ এবং সে ভাষণের পক্ষে যে সমর্থন প্রস্তাব, এটা সমর্থন করতে পারলে খুশি হতে পারতাম একজন রাজ্যের নাগরিক হিসাবে। আমরা বিরোধী বেঞ্চে বলেই বিরোধিতার জন্য বিরোধিতা না, সামগ্রিকভাবে যে এই রাজ্যের বিকাশে ট্রেজারি এবং অপোজিশন উভয় বেঞ্চেরই তাদের ভূমিকা গ্রহণের সুযোগ আছে এবং ভূমিকা গ্রহণ করাই এটাই দায়িত্ব। কিন্তু যেভাবে মাননীয় পরিষদীয় মন্ত্রী তিনি তার বক্তব্য রাখলেন, আমার থেকে বয়সে 10-11 বছর বড়, কিন্তু সংসদীয় রাজনীতিতে প্রায় আমরা একসাথে শুরু করেছি। 93-তে আমরা প্রথম এই পবিত্র বিধানসভাতে আমরা প্রবেশ করেছি। আমি আমার চেম্বার থেকে শুনছিলাম, আমার একটু ভুল হচ্ছিল যে ট্রেজারি বেঞ্চ থেকে একটা ধন্যবাদ সূচক প্রস্তাব তো যতটুকু সম্ভব মোলায়েম, গঠনমূলক, যুক্তিপূর্ণ সেভাবে উপস্থিত করবেন। আমি বারবার শুনছিলাম কে বক্তব্য রাখছেন, যে না, বুঝতে পারলাম যে না, রতন বাবুর গলার স্বর আমি বহুদিন ধরে জানি। মানে কি হল, ওনার কোনো অসুবিধা হচ্ছে না তো, যে তা থেকে হয়তো সেরকম অন্যরকমের এক্সপ্রেস শেখানো হচ্ছে। যাই হোক, তিনি শেষে এসে যে কথাটা বলছেন, হ্যাঁ, এটাকে অবশ্যই সমর্থন করি, যে দলমতের ঊর্ধ্বে উঠে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের বিকাশে আমরা সবাই যেন সহযোগিতা করি। অবশ্যই মুখ্যমন্ত্রী যখন তিনি জননির্বাচিত, পিপল দ্বারা ম্যান্ডেটেড, মুখ্যমন্ত্রী কোনো শুধু দলের নেতা অবশ্যই, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে হি ইজ দি লিডার অফ দি, নট অনলি লিডার অফ দ্য হাউস, আমাদের রাজ্যের 40 লক্ষ মানুষের কান্ডারি। এ রাজ্যের সর্বত বিকাশে আমাদের সর্বাত্মকভাবে তাকে সহযোগিতা করা আমাদের প্রয়োজন। আমরাও সেই সহযোগিতা করছি এবং করব। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যপালের ভাষণের মধ্যে, রাজ্যপালের ভাষণটা কি? রাজ্যপালের ভাষণ আমরা বলি, আসলে রাজ্যপালের কিছুই নেই। তিনি মন্ত্রিসভার তৈরি করা ভাষণ পড়ে যান তোতা পাখির মতো। আপনাদের সময় কি? হ্যাঁ, সবটাই, এটা তো বলছি। ঠিক আছে, আপনি কেন খেপে যাচ্ছেন? না না, আপনি যে বলছেন তোতা পাখি, না না, তাই তো আপনাদের আমাদের সময়ও তাই, আমি তাই তো বলছি, মন্ত্রিসভা
ওই জায়গায় 85টা ছত্রে ওনার বক্তব্য রাখা হয়েছে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু স্কিমের ইমপ্লিমেন্টেশন শুরু করা বা কিছু ইমপ্লিমেন্টেশন হয়েছে, তার বাইরে একটা স্টেটের যে তার নিজস্ব এফর্টে, হ্যাঁ অবশ্যই উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটা স্টেটকে আমাদের সেন্ট্রাল রিসোর্সের উপর নির্ভরশীল হতে হয়, অতীতেও হয়েছে, কিন্তু তার মধ্য দিয়ে একটা নিজস্ব আইডিয়া, নিজস্ব পরিকল্পনা, সেভাবেই নতুন নতুন রাজ্যের প্রেক্ষিতে সেরকম প্রকল্প তৈরি করে এগিয়ে যাওয়ার একটা রূপরেখা, একটা দিশা তৈরি করে সেভাবে এগিয়ে যায়। এইভাবেই বামপন্থী ফ্রন্ট সরকার করেছে এবং এই রাজ্যের বিকাশ আজকে যা কিছু আমরা দেখছি, অবশ্যই আপনাদেরও আছে, কিন্তু এটাকে বাদ দিয়ে হয়। তো সেদিক থেকে দেখতে গেলে পরে সেই সেন্ট্রাল স্কিমের বাইরে পুরো এই 85টা ছত্রে তার সেরকম কোনো উপস্থিতি নেই। এটা বলতে গিয়ে মাননীয় পরিষদীয় মন্ত্রী, আমি আবারও কনফিউজ হচ্ছিলাম, আরে বক্তৃতা হচ্ছে ত্রিপুরা বিধানসভাতে, কিন্তু আমার মনে হলো রাষ্ট্রসংঘে বোধহয় কোনো দেশের প্রতিনিধি বক্তব্য করছেন, ভারত হয়ে সওয়াল করছেন। আমি খুব বিনয়ের সাথে, আমি অসুস্থ, ডাক্তার বারণ করেছি যে চিৎকার দিয়ে কথা না বলার জন্য, আমি আস্তে আস্তে বলছি, প্লিজ অবশ্যই বিধানসভা যারা নোট করেন তারা করবেন, প্রসিডিংস পাবেন আপনারা, আপনাদেরকেও বলবো যে পৃথিবীর যে বিভিন্ন সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, যেহেতু উনি গ্লোবাল অনেক কথা বলেছেন, ভারতের এই ভারতের সেই, হ্যাঁ ভারতের হলে পরে যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে হোক, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশ গর্বের কথা। ভারতবাসী হিসাবে পৃথিবীতে আমরা সবাই মিলে সেই কথাটাই বলবো। আমাদের রাজ্যের প্রতিনিধি হিসাবে, ভারতের প্রতিনিধি হিসাবে দেশের বাইরে যে কভার যাওয়ার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে, ভারতের হয়েই গলা ফাটিয়েছি আমি এখনো, এখানে দাঁড়িয়ে। তো সেই জায়গায় আমি খুব বিনয়ের সাথে বলবো যে এই ওয়ার্ল্ড ইন্ডেক্সে, গ্লোবাল ইন্ডেক্সে ভারতের কতগুলো অবস্থান, যা সেই দেশের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের চিত্র কি, সেই দেশের জনগণের তার কনস্টিটিউশনাল ম্যান্ডেটের মধ্যে তার ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করার কি ধরনের পজিশন আছে। আমি খুব বেশি বলবো না, কয়েকটা শুধু ডাটা এখানে বলবো। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024, out of 127 countries, India's rank is 105th, 105তম। তার মানে আরো 104টা দেশ, সেই 4টা দেশ কারা? ইভেন এই সাউথ এশিয়ার বাংলাদেশ, নেপাল, ভুটান, তাদেরও পেছনে আমাদের দেশ। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, অর্থাৎ সাধারণ নাগরিক, সরকারি আধিকারিক, রাজনীতিক, বিভিন্ন দলের নির্বাচিত সদস্য যারা পঞ্চায়েতের হন বা পার্লামেন্টের, এবং আমাদের দেশে আমরা যে মিডিয়াকে বলি আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সারা পৃথিবীতে মিডিয়াকে বলা হয় দে আর দি আনইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল। আমাদেরকে ইলেক্ট করে কাউকে সিপিআইএম, কাউকে বিজেপি, কাউকে কংগ্রেস, বাট দে আর ইলেক্টেড বাই ওন। একদিক থেকে তারা, আমরা যারা পার্টি দ্বারা নির্বাচিত, আমাদের থেকেও তারা গ্রেট মিডিয়ার লোক। সেই
প্রেসের ফ্রিডম কি? 180টা দেশের মধ্যে ভারতবর্ষে এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমের ইন্ডেক্সে আমাদের র্যাঙ্ক হলো 159। অর্থাৎ প্রেস সেভাবে এখানে কথা বলার সুযোগ নেই। তাদেরকে শাসক দলের বা ক্ষমতার তাকে তেল মেখে কথা না বললে তার টিকে থাকা কঠিন। গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্স MPI বলে ফর 2021, এটা একটু পুরনো। সেই জায়গায় 109টা দেশের মধ্যে আমাদের দেশের অবস্থান 66। চায়না খারাপও হতে পারে, চায়না আমাদের দেশ না। না ঠিক আছে, আমি তো ইন্ডিয়ার কথা বলছি ভাই। হ্যাঁ চায়না খারাপ, ঠিক আছে, চায়না খারাপ আমার অন্য দেশ, বাট আই এম প্রাউড ফর মাই কান্ট্রি, মাই ইন্ডিয়া। India dropped to 129th place in the World Economic Forum's Global Gender Gap Index 2024. জেন্ডার মানে নারী পুরুষের মধ্যে অর্থনৈতিক হোক, সামাজিক হোক, তার অর্থনৈতিক অধিকার, কাজের অধিকার, তার সমাজে যে অধিষ্ঠানের অধিকার, সেদিক থেকে যে ইন্ডিয়ার অবস্থান, ইন্ডিয়া র্যাঙ্কস 5th in South Asia, trailing Bangladesh, Nepal, Sri Lanka and Bhutan. আমাদের এই উপমহাদেশে আমরা বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানের পিছে। হ্যাঁ অবশ্যই এই কদিন বাংলাদেশের মধ্যে বর্তমানে যে অবস্থা চলছে, নিশ্চয়ই এটা কনসিডারেশন আছে কিনা আমি জানি না। এটা থাকলে পরে আমরা বাংলাদেশের ঘটনা শুরু উদ্বিগ্ন, বাট দেয়ার এই ইন্ডেক্স যখন বের হয় তখন ইন্ডিয়ার অবস্থা বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান থেকেও খারাপ। India ranks 84th on the Henley Passport Index 2024. স্যার, যারা আমাদের দেশের রাজ্যগুলির স্পিকার হন, বছরে প্রায় একবার দুবার তারা বিদেশে যাওয়ার সুযোগ পান, আপনিও পাবেন। আপনি বিদেশে ঘুরে টুরে এসে আমাদেরকে কিছু ভালো ভালো কথা শোনাবেন আশা করি। অর্থাৎ আপনারও ইন্টারন্যাশনাল পাসপোর্ট হবে। যে এই যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স বলা হয়, পৃথিবীর কিছু দেশের পাসপোর্ট, সেই পাসপোর্ট পৃথিবীর মানে অন্য দেশে এই পাসপোর্টে কোনো ভিসা লাগে না। যেমন সুইজারল্যান্ড, জাপান, আরো এরকম কিছু দেশ আছে, কোনো দেশে যাওয়ার জন্য তাদের কোনো পাসপোর্ট লাগে না, এমনিতেই যেতে পারে। কিন্তু ইন্ডিয়ার অবস্থান যে এই জায়গায় 83টা দেশের পরে। পরিষদীয় মন্ত্রী মহোদয় বললেন ইন্ডিয়া এই, ইন্ডিয়া সেই। হ্যাঁ, আমার ইন্ডিয়া যদি নাম্বার 1 হতে পারতো এই ক্ষেত্রেতে খুশি হতে পারতাম, কিন্তু এই অবস্থার মধ্যে নেই। ফিউচার প্রসপেক্টস ইন্ডেক্স 2024, অর্থাৎ ভবিষ্যতের প্রগতির দিক থেকে ভারতবর্ষের সামগ্রিক বিচারে আমাদের অবস্থান 35তম অবস্থানে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024, এই জায়গায় আমাদের অবস্থান 126তম। অর্থাৎ 125টা দেশে সেখানকার নাগরিকদের তাদের যে হ্যাপিনেস, অর্থাৎ মানসিকভাবে এই মানে প্রশস্তি ইত্যাদি দিক থেকে আমরা কত পিছিয়ে। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2024, অর্থাৎ যে সমস্ত দেশে টেরোরিজম একটা আতঙ্ক, টেরোরিজম একটা বিপদ, সেই ক্ষেত্রে আমাদের অবস্থা 40। গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স, বিজ্ঞান হোক, প্রযুক্তি হোক, অর্থনীতি হোক, সমস্ত কিছুতে আমাদের পজিশন 40তম, 48th। গ্লোবাল পিস ইন্ডেক্স, শান্তি,
এই ক্ষেত্রে আমাদের অবস্থান 116। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা খুবই, এই যে আমরা উন্নতি, জিএসডিপি, পার ক্যাপিটা ইনকাম, মূলত এই বিষয়গুলো, এই ক্ষেত্রেতে 2023-24 আমাদের অবস্থা 13তম, 13th না। এই কারণে কাউকে দোষারোপ করব এই হয়েছে সে বলছি না। মাননীয় এলওপি সাহেব, প্লিজ কনক্লুড। স্যার 1 ঘন্টা 30 মিনিট বলেছেন পরিষদীয় নেতা। হ্যাঁ। আপনি তো আধা ঘন্টা, প্রায় আধা ঘন্টা না, 20 মিনিট 25 কেন? মিনিট হয়ে গেছে। না না, এটা কোন কথা না তো স্যার, বলে দিন, আপনি বলতে পারবেন না, আমি চলে যাবো। না না, আপনি আমার দিকে আবার টানছেন। না না, আপনি যদি বলেন যে না আমি বসে যাবো, বসে যাবো। না না, সেটা নিজের ইয়ে থাকে। আমি বলছিলাম না না, আমি এতগুলো কথা উনি বললেন, তারপর আপনি বলছেন যে আপনি ইয়ে করার জন্য সংক্ষিপ্ত করবেন না। আরে আমি তো শুরুই মাত্র করলাম, আপনি না, না। এখন থেকেই শুরু করলেন। না না, আপনি শুরু করেছেন স্যার 5:10-এ। স্যার, এখানে রাজ্যপালের ভাষণ, রাজ্যের বিকাশের কথা নিয়ে বলবেন, অবশ্যই রিজার্ভেন্সের দায়িত্ব, তাই আমরাও তাই করেছি। শুরুতে বললেন আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আর একটা কি জানি শব্দ যুক্ত হয়ে ভুলে গেছে, প্রয়াস। ভালো, আমি তো বললাম স্লোগান খুব ভালো, কিন্তু শুরু করলেন কি সিপিআইএম হেই, উমুক হেই, সিপিআইএম বলে। আপনি কি রতনবাবু সমালোচনা করতে বসছেন? না। রাজ্যপালের ভাষণ আলোচনা করতে? না না, তাহলে আপনি তখন কোথায় ছিলেন? আপনি রতনবাবু তো কথা বললেন, তখন কোথায় ছিলেন আপনি? আমি ছিলাম না, তিনি কি রাজ্যপালের ভাষণের কথা বলেছেন না সিপিএম কে দোষারোপের কথা বলেছেন? না না, আপনি কেন এইভাবে আপনি প্রতিপক্ষ হচ্ছেন কেন? প্রতিবাদ করছি না। না না, আপনি বলুন। না না, আপনি বলুন যে না, আপনি বলুন যে না, প্রিজার্ভেন্সের কোন বক্তব্যের তার জবাব দেওয়া যাবে না, রিয়াকশন দেওয়া যাবে না। আমরা না না, আমি তো বলছি, আপনি বলুন, আমি বসে যাবো। আপনি সবটি না না, আমি চলে যাবো, ঠিক আছে। সবগুলো পয়েন্ট নিজে দিকে টান। না না, আপনি বসে যাবেন। রতন বাবু কথা বলেছেন, আরে আপনি রেকর্ড দেখুন, আপনি রেকর্ড দেখুন কিভাবে আমাদের কেউ কি বলেছে, আমি সে কথাগুলোই বলছি। হ্যাঁ ঠিক আছে, ওনার বক্তব্যে আমরা অসত্য কথা বলি, অসত্যের উপর বেস করি, আমি অন্য কথা বলছি না স্যার। আমি শুধু আপনাদের দেয়া রিপোর্ট দিয়ে আমি বলবো, যে দলের সদস্য হয়ে অন্য দলে বহুদিন কাটিয়ে রতনবাবু এসছেন 2018-তে, কি কথা বলে এসছেন, আকাশ পাতাল পতিত করে। বামপন্থী ফ্রন্ট সরকার যুবকদেরকে হয়রান করছে, ঠকাচ্ছে, যৌবনকে অবমাননা করছে, 50 সহস্রাধিক ভ্যাকান্সি রেখে কেবল ইন্টারভিউ নেয়। তখন কি বলেছেন? এবং আপনাদের সর্বোচ্চ নেতাদেরকে বলিয়েছেন, এখানে যদি ডাবল ইঞ্জিনের সরকার হয়, প্রথম মন্ত্রিসভাতেই 50,000 চাকুরির জন্য সেভাবে সিদ্ধান্ত হবে। একটু আগে মাননীয় চিফ হুইপ সাহেবা গত 10 তারিখে মাননীয় এই ম্যান পাওয়ার দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত টিঙ্কু রায় মহোদয়, তিনি লিখিত তথ্য দিয়েছেন, বলেছেন কি প্রথম মন্ত্রিসভাতে 50,000 চাকরির ব্যবস্থা হবে, তারপর তারও হবে। আর সাকুল্যে কত এসছে? 13,654। তাহলে অসত্য কথাটা কে বলল? হ্যাঁ সেটাই তো, সরকারি ভ্যাকান্সি 50,000 মন্ত্রিসভাতে ব্যবস্থা হবে পূরণ করার। আপনাদের লিখিত অনেক অনেক ডকুমেন্ট আমরা দেখাতে পারবো। হ্যাঁ সেটাই আপনারটাই বলছি, আপনারটাই তো বলছি আমি। অনিয়মিত কর্মচারীর কথা বলিনি তো বলেছেন 13,000, এটা হয়ে গেছে। হ্যাঁ আমি তো তাই বলছি। আর মন্ত্রী বলেছেন হবে।
এটা রেগুলার। আমি তো বলছি, তাই বলছি আপনাকে, ম্যাডাম আপনাকে তো সমর্থন করছি আমি। আমাকে সমর্থন অসমর্থন নয়। ডিস্টার্ব করলে তো আবার সময় লাগবে। তো অসত্য কথা বেকারদেরকে বিভ্রান্ত করছেটা কি আমরা? যাই হোক, ওই মহাভারতে তিনি রামায়ণ মহাভারত খুব বলেছেন, আমি মহাভারত রামায়ণ খুব পড়ে টুরিনি, তবে এগুলো নিয়ে শুনেছি, ছোটবেলায় পড়েছি যে দস্যু রত্নাকর বাল্মীকি মুনি হয়েছেন পরবর্তী সময়তে, তাকে বলা হয়েছিল তুমি রাম নাম জপ করো, কিন্তু তার মুখে রাম আসে না। তাকে বলো তুমি তাহলে মরা মরা বলো। তো আজকে রতন বাবু সিপিএম বলে, হ্যাঁ কিছু পুণ্য আপনার হচ্ছে, কিছু পুণ্য আপনার হচ্ছে। এইভাবেই সিপিএম কে গালি দিয়ে আপনি যে অন্যায়গুলি করছেন, আপনি আপনার এই রাজনৈতিক জীবনে যতগুলো জনগণ বিরোধী কাজ করছেন, তার থেকে একটু হলেও আপনার আসবে, পুণ্য আসবে। কাজে আমি সেভাবে নিচ্ছি, আমি কিন্তু নেগেটিভলি নিইনি যে না রতন বাবু সিপিএম কে গালি দিয়ে উদ্ধার হচ্ছেন। এবার বাবু স্যার সংক্রান্তির জন্য সব চলে যাচ্ছে। সংক্রান্ত আমাদেরও আছে স্যার, এই জন্য বলছি আপনার মানেননি স্যার। আরে কি বলছেন স্যার, আপনি তো প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন স্যার। বারবার বলছি স্যার, এই চেয়ার খুব পবিত্র, এই চেয়ার খুব পবিত্র, এটাকে এইভাবে খাটো করবেন না। আমি করছি না, আমি সেদিনই বলে দিলাম, আমি তো রমেন বাবু স্যার মানবতা ফলো আসতো স্যার। 2:15 আপনি বলেছিলেন যে সভাটা 5:30 মধ্যে যাতে আমরা শেষ করতে পারি। 2:15 তাহলে 2 ঘন্টা 15 মিনিট সময় ছিল। এখন তার মধ্যে 1 ঘন্টা 55 মিনিট ওনারা বলেছে, 1 ঘন্টা 42 মিনিট শেষ করি। 1 ঘন্টা 42, ঠিক আছে, আমি বেশিক্ষণ নেব না, আমি আরো কয়েক মিনিট নেব স্যার। উনি যেভাবে বলেছেন, এগুলি বলতে গেলে তো অনেক সময় লাগবে, কারণ সময় দেবেন না আপনি, কারণ সারা বছরের কথা আমার বলার দরকার নেই। আমি শুধু আজকের দিনের কয়েকটা পত্রিকার হেডলাইন পরে আমি শুধু ত্রিপুরার যে কি চলছে আমি শুধু এটাই তুলে উঠতে চাই স্যার। সন্ধান পত্রিকা আজকে দেখুন হেডলাইন, বনকর্মী মাফিয়া রাষ্ট্রবাদী নেতার দৌলতে আনন্দনগরে 40টি অবৈধ বালিকা। বইমেলার ফুটপাত দখল করে তুল্লাবাজি চলছে। সিমেন্ট বোঝাই গাড়িতে মিলল কোটি টাকার ইয়াবা। সকালবেলাতেই আমরা এগুলো নিয়ে কথা বলেছি। হ্যাঁ না ইয়াবা করেনি, ইয়াবা নেশা, হ্যাঁ নেশা, হ্যাঁ ধরেছে, কিন্তু কিভাবে আসছে এটাকে আমরা বক্তব্য কি না ধরা উচিত ছিল? হ্যাঁ না কে বলছে? না প্রমাণ হচ্ছে এটা অ্যাক্সিডেন্টলি ভালো কাজ বলেছে, গাড়ি অ্যাক্সিডেন্টলি হয়েছে, ধরা পড়েছে। আর যদি র্যান্ডম চেক হতো তাহলে কত কোটি টাকার পাওয়া যেত। ত্রিপুরা দর্পণ কি লিখেছে? নেশার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্য জুড়ে জোয়ার রমরমা। স্যার ধর্মনগর আপনার মহকুমা, আপনার বিধানসভা কেন্দ্র, ধর্মনগরে মজদুর সংঘ ও বিজেপি কর্মীদের গোষ্ঠী সংঘর্ষে কর্মবিরতি দুর্ভোগী সাধারণ জনগণ। তারপর এক আইএস অফিসার ভাঙ্গা হাতে বিচারের আশায়। চিকিৎসক মন্ত্রী কোথায় যাচ্ছে? আইন শৃঙ্খলা শুনুন না প্লিজ, এত অধৈর্য হচ্ছেন কেন? শুনছি তো সব। হ্যাঁ, তারপর নিশ্চেষ্ট পুলিশ বহাল তবিয়তে অভিযুক্ত বুজ্জংনগরে ক্ষুদ্র ব্যবসায়ীর হাত ঘুরিয়ে দিল 3 মাফিয়া। তারপরে ব্যর্থতার মধ্যে সাফল্য, 1 কোটি টাকার ইয়াবা সহ 2 পাচারকারী গ্রেপ্তার। স্যার তারপরে জল জীবন মিশন, জল নিয়ে কত কথা। আজকে 5ম অধ্যায় উঠেছে, এটা কোন পত্রিকা? 6,29,000 বাড়িতে গেছে, আমরা 24,000। কি রকম গেছে দেখুন না গিয়ে। প্রতিদিন ত্রিপুরাজ্যের সর্বত্র মানুষ গটি বাটি কলস নিয়ে রাস্তা রুখু করে, রাজপথ দখল করে। আপনাদের মন্ত্রী রাস্তায় আটকে যে আসতে পারে না, আপনারা জল দূষণ করছেন। তারপর আপনি যেটা বলেছেন মানে স্পিকার মহাশয়, আপনার প্রবলেমে বলছি
যেটা আর আপনি বলছেন সেটা অলরেডি আমি সেদিন ওই জায়গাতেই যাইনি, তাহলে আমাকে রাস্তা রুখো করবে কেন? আপনারা অলরেডি নিউজ পেপারে দেখেছেন, নিউজ চ্যানেলে দেওয়া হয়েছে যে ওনারা ভুল যে স্বীকার করেছেন, আপনারা দেখেছেন। যেটা সত্য আপনারা না জেনে এভাবে বিধানসভাতে, পবিত্র বিধানসভাতে আপনারা এভাবে বলবেন না। তারপর স্যার গতকাল মাননীয় সুদীপ রায় বর্মন মহোদয়, হ্যাঁ গেছে গা, ঠিক আছে, শুনছেন হয়তো কোথা থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী নেই। আমরা বিধায়ক হিসেবে না, বিরোধী দল বা প্রেসিডেন্ট হিসেবে না, রাজ্যের নাগরিক হিসাবে তো আমাদের ত্রিপুরাজ্যের সরকার মন্ত্রিসভা যাতে ঠিকঠাক ভাবে চলে, আমাদের মত এক্সপ্রেস করতে পারে। আপনি গ্রহণ করা না করা আপনাদের ব্যাপার, কিন্তু এটা নাগরিক দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আমি কেন বলছি কথাটা, গতকালই মাননীয় মুখ্যমন্ত্রীর একটা উত্তর ছিল আমাদের এই দীপঙ্কর রায় মহোদয়ের, এই দীপঙ্কর সেন মহোদয়ের প্রশ্ন উত্তরে হায়ার এডুকেশনের, যে প্রফেসর নিয়োগে শিক্ষক ছাত্রের রেশিও কি। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন কত জানি 60:1। আমরা কালকে মুখ্যমন্ত্রী বলেছেন, ঠিকই বলেছেন, ধরে নিয়েছি, কিন্তু আমি ঘাটতে গিয়ে যা দেখলাম 2019 সালের 30/8/2019 রতনবাবু তখন শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি উত্তর দিয়েছেন যে ইউজিসি নর্মস অর্থাৎ 1:30 অধ্যাপক থাকা প্রয়োজন, কলেজ ভিত্তিক সহকারী অধ্যাপকদের হিসাব তিনি দিয়েছেন, এবং সে সময় উত্তর দিয়েছেন তিনি 1390 জন সহকারী অধ্যাপক থাকা প্রয়োজন, এবং সেভাবেই বলেছেন প্রায় সমসংখ্যক পোস্ট অ্যাভেলেবেল আছে। তারপর আরেকটা প্রশ্নের উত্তর 10/1/2025 এই 13 বিধানসভাতে দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পরিবর্তন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত, তিনি উত্তর দিয়েছেন। তখন বলা হয়েছে 1390টা পোস্ট ক্রিয়েটেড, আর 10/1/25 এসে তিনি বলছেন, উত্তর দিচ্ছেন 1230 জন। তো কোনটা সত্য? ক্রিয়েটেড পোস্ট নিয়োগ হলেও না হলেও, আমি বেকার কথা বলছি না, আপনার উত্তরের আমার কাছে তো আপনার বিধানসভার কপি, আমি আমার বাড়ি থেকে তৈরি করে আনিনি স্যার। আজকে আমি ইউজিসি ওয়েবসাইটে ঢুকেছি, এই রেশিও কি 2022 লেটেস্ট ইউজিসি, এটা আমি পেয়েছি, হয়তো বা তারপরেও হতে পারে আরো। সেখানে ইউজিসি তার ক্লজ 5-এ এখানে লিখেছে টিচার স্টুডেন্ট রেশিও অফ 1:20 উইথ এ মিনিমাম কম্বাইন্ড ফ্যাকাল্টি স্ট্রেংথ অফ দ্য লেস দেন 100 টিচার্স। কলেজ, ইউজিসি তো কলেজ স্যার। তো এই ক্ষেত্রেতে একজন মাননীয় সদস্য বলেছেন, মুখ্যমন্ত্রী তো আফটার অল নন বায়োলজিক্যাল না স্যার, বায়োলজিক্যাল তো, রক্ত মাংসের মানুষ তো আমরা সবাই। এই জন্য বলেছি কেন, সরকার যাতে আরো দ্রুত, আরো মেজার্ড, আরো বেশি লজিক্যাল কাজ করতে পারে, এই প্রস্তাব। কিন্তু এতে কি হচ্ছে, টোটাল এই সার্ভিস ব্যাহত হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী দল সামলাতে হয়, পূজা পালি করতে হয়, উদ্বোধন করতে হয়, তারপরে আবার 22টা ডিপার্টমেন্ট, হাউ ইট ইজ পসিবল। কাজে এই কারণেই এই যে পারফরমেন্সে যে তার এফেক্ট হচ্ছে, সেই কারণে স্যার আমি আর মাত্র 5 মিনিট নেব, 5টা মিনিট স্যার। এই ক্ষেত্রে আপনি আবার পক্ষভুক্ত হবেন না স্যার।
আমাদের মন্ত্রী মহোদয়রা বলেন, আজকে বলছেন যে না দেখুন আপনার কত ট্রান্সপারেন্ট, কত প্রম্পট, সঙ্গে সঙ্গে উত্তর দিই। ইয়েস, তার জন্য দুবারই আমি ধন্যবাদ জানিয়েছি। ইয়েস, তাৎক্ষণিক উত্তর দেওয়ার জন্য রতন বাবুকেও ধন্যবাদ জানার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনি মাইক অন করেননি। তাহলে রতন বাবু একটা ধন্যবাদ পেতেন। যাই হোক, এই সুযোগে আমি রতন বাবুকে ধন্যবাদ দিই, তিনিও দিয়েছেন এই সেচের প্রশ্নে। কিন্তু রতনবাবু সোলারে সেচের জন্য অনেক ব্যবস্থা হয়েছে বলেছেন, কিন্তু এর আগে যে সমস্ত এলআই করা হয়েছে, পাম্প করা হয়েছে, এগুলোর কি অবস্থা? ইউ হ্যাভ নাথিং মেনশন। ঠিক আছে, যেহেতু বলেছে না বলেছে সুবিধার জন্য বিস্তারিত পারবেন না তো? অলরেডি আরডি ডিপার্টমেন্ট, ঠিক আছে, আপনি দিন। শুনুন, আপনারা ইউজার কমিটি তো করেছিলেন, ঠিক আছে, জানেন কোনো বিদ্যুৎ বিল দেয়নি, আপনি তো এই জন্য গভর্নমেন্ট ঠিক করেছে আপনি তো আরডি dynamic এবং টিডিআরডিসি এবং খুব- না ওইগুলোর জন্য এরকম করছে। মোরার প্রশ্ন করতে গিয়ে সারা ত্রিপুরার যে উত্তর, নিশ্চয়ই বলবো। আর ত্রিপুরা বিধানসভার ধন্যবাদ করতে গিয়ে সারা পৃথিবীর কথা বললেন, আপনিও তো বলছেন, কিন্তু আরে একটা সাথে আপনি আপনাকে অনুসরণ করে বলছি, ত্রিপুরা ভারতবর্ষের বাইরে না, আপনি অনুসরণ করে বলছি আর তো। পৃথিবীর মধ্যে ত্রিপুরা আরে আছে। আপনি বললে ঠিক আছে, আমি বললে ভুল হয়ে গেল। করছেন আপনি তো স্যার, সবাই বলছি। স্যার আপনাকেও বলছি স্যার, এখানে আমরা বিরোধী দায়িত্ব, রতনবাবু যখন ছিলেন তিনি একটা সেশনে 200, 300, 250 করে প্রশ্ন করতেন। তার কোনো প্রশ্নের উত্তর এমনকি এক বস্তা হয়েছে, অনেকে জানেন না। রতনবাবুর কোনো একটা আনস্টার্ড প্রশ্নের উত্তর একটা বস্তা হয়েছে। আমি এই জন্য রতনবাবুকে ধন্যবাদ জানাই, অর্থাৎ তিনি সমস্ত দপ্তরে বিচরণ করতেন। বাট টুডে স্যার, while you are in the chair and he is the in charge of the parliamentary affairs, what is the state of the affairs? Sir, আমি প্রশ্ন করেছি আপনাকে, what are the principal aspects oblique components of the TRESP? জানতে পারতাম, আমি তো অন্য কোন উদ্দেশ্যে বলিনি। 1400 কোটি টাকা খরচ করছেন কিভাবে? আপনি বলছেন ডিজেল আউট। আরে না 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 না, আমি ওটাই, আরে গভর্নর, আমি নিজেরাও করেছি। স্পিকারের সিদ্ধান্তটা কি চ্যালেঞ্জ করতে পারেন? না 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 স্পিকারের সিদ্ধান্তটা চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ না, পারেন? ঠিক আছে, আমি তো গভর্নর ভাষণ তো আপনি তো বলেন, গভর্নর ভাষণ আপনি সব বলুন। না, আর 3 আমি মিনিট। সেই সুযোগ নিয়ে বলছি। জিতেন বাবু, স্যার, আর 3 মিনিট। আমি 2 মিনিট দিচ্ছি স্যার, আপনি শেষ করতে দিন আমাকে। ওকে স্যার, এরকম আমি এনরাগাতে কত ম্যান্ডেজ হয়েছে, কটা পোস্ট ভ্যাকান্সি আছে, তারপর রথযাত্রায় মাননীয় মুখ্যমন্ত্রী দুবার হাউসকে আশ্বস্ত করেছেন আমি আপনাদেরকে তদন্ত রিপোর্ট দেব, এখনো দেননি। তারপর এই ডাইরেক্ট রিক্রুটমেন্ট কত হয়েছে, যাই হোক অন্যভাবে এগুলো এসছে। তারপর এই যে 59 জেলায় নটিং ছড়াতে চা বাগানে একটা ঘোটালা হয়েছিল, একজন অফিসার সাসপেন্ড হয়েছে বা চাকরি চলে যাবে, এটার লেটেস্ট অবস্থা কি? এরকম অনেকগুলো প্রশ্ন করেছি। আমি কথাটা বলছি কারণ আমি রিলেশন আনছি কারণে, ইফ গভর্নমেন্ট ইজ সো ট্রান্সপারেন্ট, সো কনফিডেন্ট, সো স্মুথ এবং গুড গভর্নেন্স চলছে, তো হোয়াট ইজ দি রিজার্ভেশন? বিরোধীরা আমরা উত্তর করব জনগণের হয়ে। ইটস দি রাইট অফ দ্য পিপল, নট দি রাইট অফ দ্য মেম্বার। তো এই জন্য যে এই যখন অবস্থা, যে স্বাভাবিক যে গত 1 বছরের এই রাজ্যের পারফরমেন্স সম্পর্কে এই রাজ্যপালের ভাষণ, এটা একটা অন্তঃসার শূন্য। গত 10 বছরে এই রাজ্যের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, তারপরে এই হোম অর্থাৎ আইন শৃঙ্খলার তার যে চরম অবনতি, তার পত্রিকাগুলোতে বেরোচ্ছে, তার কোনো রিফ্লেকশন এই রাজ্যপালের ভাষণে নেই। আর তার উপরে এখন হলো সমস্ত জায়গাতে অনিয়ম, পঞ্চায়েত থেকে শুরু করে সর্বোচ্চ স্থান অবধি, সিন্ডিকেট,
মাফিয়াদের রাজত্ব অনেকবার হয়েছে আপনি বলেছেন। আর আজকে এখানেই স্যার সকালবেলা এই মাফিয়া নিয়ে যখন কথা বলছি উত্তেজিত হয়ে যাচ্ছে, উত্তর দিচ্ছেন না। আরে না না ঠিক আছে স্যার নতুন আপনি এক্সপান্স করুন, যাই করুন, না, না, না। কিন্তু ঘটনা তো তাই, আপনি লুকিয়ে রাখতে পারবেন না এগুলো। ঠিক আছে ওকে। যখন মানুষের দাঁত বেরোবে, এটা বেরিয়ে আসবে, যতই আপনি চেষ্টা করতে পারবেন না। কাজেই এই ভাষণের তারা বিরোধিতা করে আর বিরোধীদের সমস্ত অ্যামেন্ডমেন্টকে সমর্থন করা মানে সরকার দায়িত্ব ছেড়ে দেবেন তা নয়। সরকার সংযত হন, সরকার ভুল থেকে শিক্ষা নিন, সরকার জনগণের কথা শুনুন, এ রাজ্যের মানুষের স্পন্দন অনুভব করুন। এই কথাগুলি বলে স্যার আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং নববর্ষের প্রথম অধিবেশন এটা, আপনি সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা শেষ করছি। ধন্যবাদ।